নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি মন চায় তো সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন বাজে সকাল 5:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আপনারা দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। সকালবেলা উঠেছি আমি 4:45টার সময়। তখন থেকে আমি ক্যামেরা স্টার্ট করে দিয়েছি। অবশ্য তখন থেকে নয়, আমি মুখ হাত ধুয়েছি, ফ্রেশ হয়েছি, তারপরে এসেছি। তো দেখুন কীরকম আকাশটা লাল হতে শুরু করেছে। সূর্যদেব জানান দিচ্ছে এবার আমাকে দেখা যাবে। তো একটু একটু আভা দিচ্ছে, খুব ভালো লাগে জানেন তো। এই টাইমটা, এটাকে বলা হয়তো ব্রাহ্ম মুহূর্ত। আর এই সময় আজানটা হচ্ছিল, এত সুন্দর লাগছিল শুনতে যে কি বলবো। কিন্তু আমি যদি কপিরাইট খেয়ে যাই সেই ভয়তে আমি আর আজানটা আপনাদের শোনাতে পারলাম না। না হলে ইচ্ছা ছিল যে এই পরিবেশটার সঙ্গে আজানটা কেমন লাগছে এটা আপনাদের দেখাতে। তা আজকে আর বেশিক্ষণ আমি ধ্যান জপ করিনি, বসিনি বেশিক্ষণ। কারণ মাথায় একটা চিন্তা ছিল যে মামনি আজকে যাবে হসপিটালে। তো হসপিটালে মামনি 6টা 6:30টার ভিতরে বেরিয়ে যায়। কারণ জানেনই তো সরকারি হসপিটালে কি ভয়ঙ্কর লাইন পড়ে। তো সেই জন্য বলেছিল আমাকে 6টার মধ্যে আমি বেরিয়ে যাব। তো সারাদিনের মতো বেরিয়ে যাবে, 2 দিন 3 দিন ধরে হসপিটালে যাচ্ছে, সেই 6টার সময় বেরোচ্ছে আর ফিরছে রাত্রির 8টা 8:30 9টা এইরকম। সারাদিন কিছু খাওয়া হয় না। আর হসপিটালের ব্যাপারটা তো বুঝি, এমনই হয় যে হসপিটালে এমন একটা সময় আসে যে আমি চলে গেলে হয়তো আমার কার্ডটার নামটা ডেকে দেবে, তখন আর আমি পাবো না। আমার নাম ডেকে দিলে, একবার নাম ডেকে দিলে আর তো পাওয়া যায় না, আবার লাস্ট পর্যন্ত বসে থাকতে হয়। কিন্তু তখন যদি খিদে পেয়ে যায়, হাতের সামনে কোনো খাবার না থাকলে ভীষণ সমস্যা হয়। তো তাই জন্য আমি ঠিক করে দিলাম যে দেখো, আমি তো যেতে পারছি না মামনির সঙ্গে রোজ রোজ হসপিটালে, কারণ যাওয়াটা দরকার। একটা ওই রকম মানুষ যে ভালো করে হাঁটতেও পারছে না, হার্টের প্রবলেম দেখা দিয়েছে, তার সঙ্গে একটা মানুষের অবশ্যই থাকা দরকার। কিন্তু আমি তো সেটা করতে পারছি না। আমার ছোট বাচ্চা নিয়ে আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়। ওর তাহলে সারাদিন খুব হ্যারাস হবে, কষ্ট হবে, ও এসে সারা রাত কান্নাকাটি করবে, তাতে করে সবার কষ্ট। তাই ছোটদি মামনিকে সমস্তটাই করছে, সমস্ত মামনির দায় ছোটদি নিয়ে নিয়েছে। তাই জন্য আমি দেখলাম যে পরিবারে যদি সবাই সবার পাশে যদি আমরা না থাকি তাহলে কি করে হবে। একজন যখন সারাদিন সময় দিচ্ছে, ছোটদিও তো সেই 6টা 6:30টায় বেরোবে, ওর পক্ষে কি রান্না করে বেরোনোটা সম্ভব? তার থেকে আমি যদি রান্না করে দিই, ওরা ঠিক ইনস্ট্যান্ট মুখের সামনে খাবারটা যদি পেয়ে যায়, ওদের তাহলে কার্ডটা ডেকে দেওয়ারও ভয় থাকবে না। আর ওরা খেতে যাবো, পেটটা ফাঁকা করেও বসে থাকতে হবে না। তাই জন্য সকালবেলা উঠেই আমি লুচি ভেজে দিয়েছিলাম আগে, তারপরে করেছিলাম গাজরের হালুয়া আর ফুলকপি কেটে নিয়েছিলাম, সেই ফাঁকে দিয়ে শুধু ফুলকপি ভাজা। তো আমি আটার ময়দা দুটো লুচি করেছিলাম। ময়দার লুচিটা আমি ওদের দিলাম, আর আটার লুচিটা আমাদের জন্য রাখলাম, আমার আর দিব্যর জন্য। আর এই গাজরের হালুয়াটা খুব শুকনো শুকনো করে দিয়েছিলাম, কারণ ওরা টিফিন বক্সে নিয়ে যাবে, মানে মামনি টিফিন বক্সে নেবে। যদি ওটা লিকুইড থাকে তাহলে পুড়ে গিয়ে পুরো ব্যাগ ট্যাগ নষ্ট হয়ে যাবে, জামা কাপড়ও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তাই জন্য আমি রান্না টান্না করে, এখন তো শীতকাল, কোনো অসুবিধে হয় না, রান্না করেই আমি লুচিটা অনেকক্ষণই ভেজেছি, বন্ধ করে দিলাম, গাজরের হালুয়াটাও বন্ধ করে দিলাম। আর এই কপি ভাজাটা একটু একটু গরম ছিল বলে আমি ওটা লাস্টে ওটাকে ঢাকা দিলাম। তো এইবার মামনি একটা বললো যে ছোট হাতে করে ব্যাগ দিয়ে দিলে খুব সুবিধে হয়, কারণ বেশি বড় ব্যাগ তো নিতে পারে না, তারপরে বাসে উঠবে, এটাকে ক্যারি করবে, খুবই কষ্টের হবে। তো এই পুরী থেকে এনেছিল এই ছোট্ট ব্যাগটা, এই ব্যাগটার ভেতরে ঠিক কায়দা করে বসিয়ে নিল খাবারটা। বসে যখন গেল, কিন্তু চেনটা ভালোভাবে আটকাচ্ছিল না। যাই হোক, তবুও তো নিয়ে যেতে পারবে, এটা ক্যারি করতে অসুবিধে হবে না, হালকাও আছে, ছোটও হবে। তো সেই অনুযায়ী চলে গেল মামনি। এবার বেরিয়ে পড়লো হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু বেরোবার আগে আমরা একটা রুলস মেনটেন করি, বেরোবার আগে ভগবানকে নমস্কার করে যাই। তো মামনিও সেটাই করলো।
আজকে মামনির ভর্তি হওয়ার কথা ছিল। তো ডাক্তার ভালোভাবে দেখেছে কি দেখেনি সেটা অন্য কথা, বলেছিল ভর্তি হওয়ার জন্য আজকে আসুন। তো মামনি সেই অনুযায়ী সমস্ত তৈরি হয়ে যাচ্ছে। তো আমি বলেছিলাম যদি ভর্তি হয় রাতে তো কাউকে থাকতে হবে, সেটা নয় আমি থাকবো। তো এখন তো মামনি যাক, গিয়ে দেখা যাক কি হয়। তো সেই উদ্দেশ্যে মামনি বেরিয়ে পড়লো। এখান থেকে বেরিয়ে গিয়ে মামনি হসপিটালে বসে থাকবে, আর ছর্দি ওই দিক থেকে ওর বাড়ি থেকে গিয়ে মামনির সঙ্গে মিট করবে। তারপরে ডাক্তারখানায় ডাক্তারকে দেখাবে, দেখাবার পর ডাক্তার চিকিৎসা করে যা বলবে তাই হবে। যদি ভর্তি হতে বলে ভর্তি হবে, আর যদি বেড ফাঁকা না থাকে তাহলে আর ভর্তি হতে পারবে না, আবার পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে আমি মামনি চলে যাবার পর আমি সকালবেলা রেডি, আমাদের ব্রেকফাস্টটা তো রেডি হয়ে গিয়েছিল। আজকে একটু সকাল সকালই আমি দিব্যকে তুলে দিয়েছি ঘুম থেকে, তুলে দিয়ে আর ওকে ডাকলে খুব একটা ও অসুবিধে করে না, উঠেই পড়ে। তবে ঠান্ডা তো একটু এদিক ওদিক করছিল, তো যাই হোক ওর মুখ টুক ধুয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে দিয়ে ওকে আমি এবার ব্রেকফাস্টটা করিয়ে দিলাম তাড়াতাড়ি। আর দেখুন এই গাজরের হালুয়া দিয়ে লুচিটা খেতে ও কিন্তু খুব পছন্দ করছে। আর এই যে ও হাতটা তুলছে এটা ওর সিম্বল, মানে ও এটাকে দেখাচ্ছে হাতটা তুলে যে ভালো হয়েছে। একা একা বলো। A for apple. A for and A for F. A for E. Yes. Yes. A for F. A for A. তারপরে B for bat. B for ball. B for bill. B for bill. B for bat. B for book. আচ্ছা, এবার তুমি আঙুল দিয়ে দিয়ে পড়ো। For cat. C for cat. C for cock. C for cup. C for cow. C for calf. তারপরে D for dog. D for deer. D for dog. D for deer. হ্যাঁ, ডি ফর D for duck. হ্যাঁ ডি ফর ডাক। তারপরে এটা D for deer. না ডল। Doll. D for dining table. ডেস্ক। Just তারপরে এটা E for egg. ওকে পড়াতে পড়াতেই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে যে রান্না করব সেই রান্নার আনাজগুলো আমি কেটে নিই। তো এই যে কুমড়োর বুকটা থেকে আমি এটা ছুলে নিয়েছি, নিয়ে এতে কুমড়ো আর শীতের যা যা সবজি পাওয়া যায়, কুমড়ো, বাঁধাকপি, গাজর, শিম, পালং শাক সব দিয়ে আমি আজকে ঠিক করেছি যে খিচুড়ি করব। ফর এগ। তারপরে ই পর পর বলো। ই ফর ইয়ার। ই ফর আই। ই ফর এলিফ্যান্ট। ফর ইগল। তুমি হাত দাও, আমি বলে দিই। ই ফর ইগল। ই ফর পড়ে নাও। তারপরে এফ ফর হ্যাঁ এফ ফর। তারপরে তুমি আঙুল দাও, আমি দেখি তুমি ঠিক বলছো কিনা। এফ ফর নিচে নিচে এফ ফর হ্যাঁ Fish, it's for cat, it's for frog, it's for flower. বাহ, ভেরি গুড। আচ্ছা, তুমি এবার বলে নাও তো, এবার পরে পেজ ওল্টাও। Yes. This is my English. তারপরে জি
falling. ওকে পড়াতে পড়াতেই আমি আনাজগুলোকে সব কেটে ফেললাম, কারণ ডিসাইড করেছিলাম যে একই সাথে যদি আমি আনাজ কাটা আর ওকে পড়ানো করি তাহলে কি হবে, আমার দুটো কাজই হয়ে যাবে। কারণ ওকে যদি আমি এখন শুধু বসে পড়াই, ও কিন্তু আমার পড়ানোটা হবে ঠিকই, কিন্তু আনাজটা কাটা হবে না। এবার আনাজটা কাটতে তো অনেকটা টাইম লাগবে, ততক্ষণে ও কী করবে, দুষ্টুমি করবে। মামনি থাকলে কি করে, ওকে নিয়ে এদিক ওদিক ফুল পাড়তে চলে যায়। আদেও ফুল গাছে পায় না, তবুও ওকে ঘুরে ওই টাইমটা আটকে রেখে দেয়। আজকে তো মামনি নেই, আমি কি করব। ও কিন্তু এখন মন দিয়ে পড়ছে না, ও বুঝতে পারছে যে মাম্মাম এখন কোনো কাজ করছে, এখন আনাজ কাটছে, আমার দিকে মাম্মাম দেখছে না। ওর একটা এইরকম ভাব, দেখছে না আমিও সেই ফাঁকে দুষ্টুমি করি, কিন্তু মুখে বলছে। এটাতেও কিন্তু অনেকটাই লাভ হয় জানেন তো। ও তো এখন বোঝে না ওর নিজের ভালোটা খারাপটা, কিন্তু ও দুষ্টুমি করেও যেটুকু বলছে সেটুকু কিন্তু ওর লাভই হচ্ছে। ওকেও আমার ধরে রাখা হয়েছে একটা জায়গায়, আর আমারও কাজটা একসাথে হয়ে যাচ্ছে। এইভাবে ওকে পড়ানো আর নিজের কাজ একসাথে করে নিলাম। এবার দেখুন শীতের সমস্ত আনাজই আমার কাটা হয়ে গেছে। এই দিয়ে একটা খিচুড়ি করব, আর করব আলু ভাজা আর বেগুন ভাজা। তো আজকের যেহেতু খিচুড়িটায় সমস্ত সবজি আর চাল ডাল পড়বে, তো অবশ্যই এই খিচুড়িটা খুব হেলদি খাবার হবে। তো হেলদি খাবার হবে, আর সবথেকে বড় কথা যে রান্না করেই আমরা খেতে পারবো। জানেন তো আসলে খাওয়ার নিয়ম কি, রান্না করার ৪৫ মিনিটের মধ্যে আমাদের খাবারটা খেয়ে নিতে হয়। কিন্তু আমরা কি আর সবাই সেই রুলসটা মেনটেন করে চলতে পারি? সময়ের জন্য কিন্তু সেই রুলসটা মেনটেন করা খুবই কষ্টের হয়। তো যাই হোক, কি করা যাবে। কিন্তু আরেকটা ব্যাপারও আছে, উপায় আছে, যে রান্না করার ৪৫ মিনিটের মধ্যে যদি খেতে না পারাও যায়, তাহলে কিন্তু ৩ ঘন্টা টাইম থাকে। রান্না করার ৩ ঘন্টার মধ্যেও যদি খেয়ে নেওয়া যায়, তো খাবারটা খুবই পুষ্টিকর হয়, আর স্বাস্থ্যের পক্ষে এটা সবথেকে ভালো। কিন্তু যারা না করতে পারেন তারা আর কী করা যাবে, সময়ের মানে অভাবে, বা না করতে পারলে এখনকার দিনে যা মানুষের যুগের যা জীবনধারা হয়েছে, তাতে এত কিছু মেনটেন করা সম্ভব হয় না। তো আজকে কিন্তু আমরা সেই জিনিসটাও থাকছে, ৪৫ মিনিটের মধ্যে আমরা খেতেও পাবো, আবার একদম হেলদি ফুড। সমস্ত যেহেতু এতে আনাজ আছে আর চাল ডাল সমস্ত মিশিয়েই আমাদের খাবারটা বেশ হেলদি হবে, তাতে ঘিও পড়েছে। তো আমি প্রথমে কুমড়ো না, বেগুন আর আলুটা ভেজে নিয়েছিলাম। তো সেই ভাজার তেলেই আমি কিছুটা ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে পরপর সমস্ত আনাজ দিয়ে দিলাম। আমি তো আগেই বলেছি। আর এই একটা আমি মশলা তৈরি করব, রাঁধুনি, জিরে, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে। এইটাকেও আমি বেটে নিলাম। ততক্ষণ এইটা আমি খুব হালকা আঁচে দিয়ে আর আদাটা বাটতে গিয়েছিলাম। তো এসে দেখলাম এটা হাফ হয়েই গেছে। পালং শাকটাকে আমি সবই দিয়ে দিয়েছি। আমি তো আগেই বলেছিলাম যে আলুটা আমি সবার আগে ভাজতে দিই, কারণ আলুতে আমার একটা কিরকম গন্ধ লাগে। সেইটা যদি আমি সবার আগে ভাজতে দিই, মানে তেলে দিয়েই ২-১ মিনিটের জন্য নেড়ে নিলেও আলুর কিন্তু এই গন্ধটা আর পাওয়া যায় না। তারপর সমস্ত সবজি দিয়ে, সবজিটা যখন হালকা হালকা মানে হাফ সেদ্ধ মতো হয়ে আসবে, তখন আমি সমস্ত সবজিটা নিয়ে, ডালটা আমি আগেই তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেই সবজিটা ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা ফুটছিল, আর আমি একটু জলটা বেশি করেই দিয়েছি, কারণ আমি জানি যে শুধু ডাল তো ফুটবে না, এতে চাল যাবে, সবজি যাবে, তারপরে সব কিছু যাবার পর এটা কি আর লিকুইড থাকবে, যাতে এটা লিকুইড থাকে সেই অনুযায়ী আমি জল দিয়েছিলাম। তো সবজিটা দিয়ে দেওয়ার পর এবার এতে আমার যে চালটা আছে, সেই চালটাও আমি একসাথে দিয়ে দেব, কারণ এটা তো গোবিন্দভোগ চাল, ফুটতে বেশি টাইম নেবে না, মানে বেশি টাইমে হবে না, আনাজের সাথে সাথেই এই চালটা একসাথেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ডালটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য আমি আগে ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। এই দেখুন আমার চাল, ডাল, সবজি সব একসঙ্গে ফুটতে শুরু করেছে। এবার পাশে আমি একটা মশলা তৈরি করব, মানে মশলাটা ভাজবো। প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার এইটা তেজপাতাটা একটু ভেজে এলে তাতে দিয়ে দিলাম টমেটো,
টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, টমেটোটা যাতে নরম হয়ে যায়। টমেটো একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিলেই কিন্তু টমেটো নরম হয়ে যায়। টমেটো ভাজতে কিন্তু খুব একটা বিরক্তি লাগে না, আমার তো লাগে না। এটা নরম করারও দরকার, আবার টাইম দেওয়ারও দরকার, সেটা হয় না। এরপরে টমেটোটা যেই একটু নরম হয়ে এসছে তার মধ্যে ওই জিরে, রাঁধুনি, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা আমি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভাজতে থাকবো। এটা না একটু ভাজতে টাইম নেয়, কারণ আদার সঙ্গে জিরে আছে তো, জিরে ভাজতে একটু বেশি টাইম নেয়। যেই এটা ভাজা হয়ে যাওয়ার পর দেখলাম একটু কালারটা যেন চেঞ্জ হয়ে এসছে, তখন আমি এতে নুন, হলুদ, লঙ্কা যা যা লাগবে পরিমাণ মতো সমস্ত মশলাই দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি বেশি নুন, হলুদ আর লঙ্কা এই তিনটেই ব্যবহার করি, কিন্তু যেহেতু খিচুড়ি তাই জন্য আদা, জিরে, রাঁধুনি এগুলো এক্সট্রাই আমি ব্যবহার করেছি। এগুলো যেগুলো দিতে হয় সেগুলোই দিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যাতে এটা পুড়ে না যায় তাই জন্য আমি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষতে থাকলাম। ভালো করে কষলে একটু জল দিয়ে, তাহলে মশলাটা পুড়েও যায় না আর মশলাটা ঠিকভাবে রান্নাও হয়, মানে কষা হয় আর কি। তাতে করে কি হয়, মশলাটার টেস্টটার ব্যালেন্স থাকে। আমি লঙ্কা খুব সামান্য পরিমাণে দিলাম, কারণ আমার সঙ্গে আমার বাচ্চা খাবে তো, বাচ্চার কথা চিন্তা করেই আমি লঙ্কাটা খুব কমই দিলাম। কিন্তু এই খিচুড়িতে যদি একটু লঙ্কা বেশি দেওয়া যায় তাতে করে একটু ঝালঝাল হয়, খেতে কিন্তু ভালোই লাগে। কিন্তু সবার কথা চিন্তা করেই তো রান্না করতে হয়, তাই বাচ্চার কথা চিন্তা করে ও যদি না খেতে পারে তাহলে তো আমার সব কিছুই মাটি হয়ে যাবে। আর আমি ওর খাওয়ার টাইমে আর তো কিছু করে দিতে পারবো না, কারণ এইটাই যে করছি তাতেই ওর অনেকটা বেলা হয়ে যাবে, 12টা 12:30 বেজে যাবে। তারপরে যখন ও খেতে বসবে, ওর ঠিক খাওয়ার টাইমেই বসবে, তখন যদি রান্না করে দিতে যাই আবার 1 ঘন্টার কমে তো আর রান্না হয় না, তো সেটা তো আর সম্ভব নয়। তাই জন্য খারাপ লাগুক ভালো লাগুক যাই হোক, ওর কথা চিন্তা করে আমাকে ঝাল ছাড়া রান্নাই করতে হয় বেশিরভাগ সময়। মনে হয় পরবর্তীকালে তো ঝাল খাওয়ার অনেক টাইম আছে, এখন যখন এই টাইমটা চলছে আমার যে ঝাল না খাওয়ার, তো তখন ঝাল না খেয়েই আমায় থাকতে হবে। এরপর করলাম কি, খিচুড়িতে মশলাটা দিয়ে দিলাম, খিচুড়ির মতো ফুটতে থাকলো। পাশে আমি কড়াতে একটু ঘি দিয়ে দিলাম। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম কটা কিশমিশগুলো ঘিয়ের মধ্যে দিলে কি হবে, কিশমিশটা ঘিয়ে ভেজে বেশ ফুলে যাবে সুন্দর হয়ে। এটা আমি আগের দিন রাত থেকে ভেজাতে ভুলে গেছি, কারণ যদি ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু এটা দেখতে আরও সুন্দর লাগতো। আর আগের দিন থেকে তো আমার প্ল্যান ছিল না যে আমি এই খিচুড়িটা করব, তাহলে প্ল্যান থাকলে ভিজিয়ে রাখতে পারতাম। তো এবার আমি এই খিচুড়িটার সঙ্গে কিশমিশ মিশিয়ে দিলাম। তারপর দিব্যকে চান করিয়ে আমি নিজে চান করে আমরা দুজনেই খেতে চলে এলাম। আজকের লাঞ্চ হয়েছে আমাদের ভেজিটেবল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। এর সঙ্গে একটু চাটনি হলে মন্দ হতো না, কিন্তু চাটনি আমার পক্ষে করা সম্ভব ছিল না, কারণ চাটনির কোনো ইনগ্রিডিয়েন্টস বাড়িতে ছিল না টমেটো ছাড়া। তাছাড়া করবেই বা কে, খাবেই বা কে, আর আমার করবার মতো টাইম ছিল না। দিব্যর তো খুব জোর খিদে পেয়ে গেছে, আর দেখেছে নতুন একটা কিছু রান্না, ওই জন্য একা হাতে খেতে খুব ইন্টারেস্টেড হচ্ছিল। আমি বললাম, বলল না আমি একা খাবো। তারপরে আর এতটা দূর থেকে নিয়ে খেতে পাচ্ছে না বলে ও আমার হাতে ছেড়ে দিল। আবার ওর সিম্বলটাও দেখিয়ে দিল যে রান্নাটা খুব টেস্টি হয়েছে। এইভাবে আমি ওকে খাইয়ে দিলাম। ও কিন্তু আজকে খুব একটা ঝামেলা করেনি। ও আর আমি দুজনেই লাঞ্চ একসাথে বসে করে নিই। কোনো দিন কি হয় জানো তো, ও যখন খুব দৌড়োদৌড়ি ছুটোছুটি করে, ওকে আগে একটু খাইয়ে দিই, হাফটা খেয়ে যাওয়ার পর ওর পেটটা ভরে যায় যখন, তখন ও
দৌড়োদৌড়িটা হয় বন্ধ করে, নয়তো বাড়িয়ে দেয়। তো যদি বাড়িয়ে দেয় তখন আমি খেতে শুরু করে দিই। এইভাবে আমায় ব্যালেন্স করে চলতে হয়। এরপরে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি দিব্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে আমার অনেক কাজ থাকে জানেন তো। তার মধ্যে এই একটা কাজ, ওর বাবা ফল এনে দিয়েছে অনেক। তো কালকে ফলটা এনে দিয়েছে, আমার আর সময় হয়নি তোলবার। সারাটা দিন তো আমি কাজে থাকি। তো আজকে ও ঘুমোবার পরেই আমার টাইমটা হয় এই সব কাজগুলো করবার জন্য। তো এবার আমি প্লাস্টিক থেকে সব ফলগুলো বার করে রাখছি, কারণ প্লাস্টিকের ভেতরে থাকলে পচে যেতে পারে। যতই শীতকাল হোক, ফল তো পচনশীল, সে তো পচবেই। তো এবার সব আমি ফলগুলোকে আলাদা করে বাইরে রেখে দিলাম। রেখে দিয়ে এগুলো আমি জায়গা মতো ঠিকঠাক করে রেখে দেবো। এখন তো এটা ঝুড়িতে তুললাম। এরপর আমি প্লাস্টিকগুলোও একসাথে গুছিয়ে রেখে দেবো, কারণ প্লাস্টিকগুলো আমি ফেলি না, এগুলো অনেক কাজে লাগে। যখন কাজের দরকার হবে তখন এগুলো আমি কাজে লাগিয়ে দেবো। আর এই প্লাস্টিকটার কালারটা কি সুন্দর দেখুন, আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম, খুব সুন্দর কালারের প্লাস্টিক। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, পরবর্তী ভিডিও নিয়ে ফিরবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।